তার ডেড বডি যে কোনো ছেলে করে, তার ডেড বডি গায়েব করে তার জন্য বনানীতে বলা হলো জানাজার সময় সন্ধ্যা রাত্রে যে বনানীতে কবর দেওয়া হবে। আমি লোক পাঠালাম, আমাদেরই ওর মায়ের কবর আছে বনানীতে, সেটা ওই পারমিশনের বিষয় ঠিকঠাক, সেগুলো সব ঠিকঠাক করা হলো, এগুলো জানানো হলো। আমি বললাম যে কালকে এই করবো। ও মায়ের ডেড বডি ওর লোকজন ঘেরাও করে রেখেছে। তো আমি সে আলাদা সিদ্ধান্ত শুধু নিয়ে না, মানে আমরা যাতে জানতে না পারি কোথায় দিয়েছে, ওইখানে ওই যে লাইন করে মানুষ মরলে আসে আর কবর দেয়, আসে আর কবর দেয়, গণকবরে নিয়ে সে কবর দিল। এবং সেটা ফাইনালি খুঁজে পেরেছি যে ওর সাথে যারা গেছিল তার একটা লোক পরে বোধহয় একটু ফিল করেছে, আর আমারও একটু ড্রাইভার ছিল সে পরে। তো সে আস্তে করে খবর দিয়েছে যে ওইখানে সে গিয়ে দেখিয়ে দিয়েছে কবর। তখন আমরা চেক করে দেখেছি হ্যাঁ ওইটাই আমার ওয়াইফের কবর, কিন্তু সেই বসিলায় যেখানে গণকবর, যেখানে আবার উপরে আরেকটা কবর দিবে লাইন করে এসে, একটা লাইন শেষ হয়ে গেলে। তো যাক গিয়ে ইদানিং একটা ব্যবস্থা করেছি, তখন ওরাও অন্য আরো লোক অ্যাপ্রোচ করেছে বোধ হয়, ওই কিছু কিছু কবরকে প্রোটেক্ট করে টাকা পয়সা দিয়ে। তা আমি ওদের সব টাকা পয়সা দিয়ে কবরটা মোটামুটি কেনার মতন, আর ওটাকে খুব ভালো করে সুন্দর করে ঠিক বাঁধাই ওরা করতে দিয়েছে কিনা আমার মনে নাই, কিন্তু সুন্দর করে কবরটা করা আছে। এখন আইডেন্টিফাইড শুধু না, নাম টাম সব লেখা আছে। এবং ওই মাসে মাসে টাকা দিয়ে ওটা কেনার একটা টাকা বলেছে, সেইটা দিয়েছি। আমার লোক প্রত্যেক মাসে যায়, ওদের লোককে পয়সা দেওয়া হয় যারা করে, এগুলি করে। যে বনানীতে দাফনের সিদ্ধান্ত নিলেন, এটা ছেলে জানতো না? হ্যাঁ, অ্যানাউন্স করলাম তো আমি মসজিদে তো অ্যানাউন্স করলাম। তারপরে সে আলাদা করে যা গণকবরে কবর দিল। আপনার ওই মতামতে বা ফ্যামিলির আরো মতামত না, 2-3 বছর যাওয়া আসা করে তো প্রায়। এখন মানে আম্মা মারা যাওয়ার পর থেকে আমি নিয়ে আসছি। কতদিন? 3 বছর, 3-3.5 বছর এখানে। জি, মানে যাওয়া আসা করছে। এখন যাওয়া আসা করছে? জি, এখনো যাওয়া আসা করছে। এখন গিয়ে কোথায় থাকেন? ওই আমার আব্বার বাসায় থাকেন। যেখানে ছেলে থাকে না? না, এই ছেলে ওই বাসায় ছিল না, ছেলেকে পাশে বড় একটা অ্যাপার্টমেন্ট দিয়েছিল। তো ওই ছেলে আর কি বাসা দখল করার চেষ্টা করছিল যে ইদানিং। আচ্ছা, ভিতরে ভাঙচুর করছে। আমি যেটা থাকতাম সেটার ভিতরে ভাঙচুর করছে। কতদিন আগে? এই তো 2 মাস, 3 মাস, 2-3 মাস হবে। বাসাটা কোন জায়গায়? ওই যে একটা ওই যে কমপ্লেক্স বানিয়েছিলাম না তেজগাঁ থানার উল্টো দিকে গিয়ে গলি দিয়ে ঢুকলে ভেতরে একটা আমার যে শাশুড়ির জমি কিনেছিল সেই জমির একটা পার্টে এই কমপ্লেক্সটা করেছে। মণিপুরি পাড়া? মণিপুরি পাড়া। সে আপনার অ্যাপার্টমেন্টটা সে ভাঙার চেষ্টা করতেছে? ভেঙেছে ভেতরে। পুলিশকে জানাননি? জানিয়েছি তো মনে হয়। হ্যাঁ, পুলিশ প্রথমে আমাদের নেয়, ওই এজাহার নেয়নি, কারণ ও খুব দখল এইটি লোকজনের সাথে খুবই আছে। তো আমার লোক আবার করেছে কি, যে একটা আর্মির আর একটা কিসেরই আছে, সেখানেও একটা করে কপি দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা। সেটা হলো আমার। আপনি বলেন সিসি কিভাবে বাসাটা দখলের চেষ্টা এই যে যখন আমাদের এই যে হাসিনা পালায় যাওয়ার পরে যে বাংলাদেশে যে একটা আন্দোলন হলো, এবং এর মধ্যে অনেকেই যে চুরি ডাকাতি এই সমস্ত সুযোগ নিয়ে চুরি ডাকাতি শুরু করলো। ঠিক এই সময় আমার ভাইয়ের ভাড়াটিয়া, তাকে দিয়ে আমাদের এই সিসি ক্যামেরা ভাঙানো হলো, এবং সে বলল যে সে আমার ভাই এবং ভাইয়ের বউকে সে কিছুদিনের মধ্যেই আমাদের এই আমার আব্বা যেখানে থাকে যে বাসায়, ওখানে সে তুলে নিয়ে আসবে, মানে সেখানে তারা চলে আসবে। সেই সময়ের মধ্যে সে একদম কোনো সাউন্ড করেনি, এই যে তার ইমিডিয়েটলি বাসা ছেড়ে চলে যেতে। এরপরে ওই সমিতি ওখানে থেকে সে একটা চিঠি দিল ওখানকার যে দারোয়ানদের নাম ধরে জানে এরা যেন চলে যায়, এটা একটা চিঠিও সে দিল। তো এইটার পরে দেখলাম যে সে কিছু গুন্ডা পান্ডা লোক নিয়ে এসে জড়ো করে সে তাদেরকে ছাদের থেকে বোঝা যাচ্ছে সে নির্দেশ দিচ্ছে কিছু একটা, মানে পিছন দিয়ে যাওয়ার জন্য, সামনে দিয়ে যাওয়ার জন্য আমাদের বাসাটাকে সে লক্ষ্য করে সমস্ত ইনস্ট্রাকশন। না, এটা আমাদের যে গার্ডরা রয়েছে তারা বললো যে এটা করছে। যখন এটা আমাদের মানে এটা শুনলাম আমি, এবং ওখানে আরো কিছু লোক আছে তারাও দেখেছে জিনিসটা। তো তখন
আমরা বললাম যে আমাদের লোকজনকে, স্টাফদেরকে, তোমরা যে একটা পুলিশের ওখানে একটা রিপোর্ট করো, যাতে তোমাদের কিছু হলে তোমাদের যেন সাপোর্ট দেয়। আর আর্মির ওখানেও একটা কল করো, আর্মির ওখানেও একটা চিঠি দাও। ওখানে খবর নিলাম একটা তুলা ভবন, আর এটা মনে হয় কোথায় যেন এক জায়গায় আর্মির কোয়ার্টার, যেখানে ওরা বলেছিল যে ইমিডিয়েট কোনো অ্যাকশন নিতে হলে আমাদের কাছে যোগাযোগ দিবেন। তো ওদেরকে আমরা সেটা জানালাম। এরপরে হঠাৎ করে তার 2 দিনের মধ্যে ইনসিডেন্ট হলো। হঠাৎ করে 15-20 জন ছেলেমেয়েরা এসে, মানে ছেলেরা এসে, গুন্ডা এসে আমাদের সামনে, আমাদের স্টাফ ছিল তাদেরকে প্রথম সামনের দরজা দিয়ে ভাঙার চেষ্টা করলো, তারা পারেনি। পরে তারা আবার পিছনের দরজা দিয়ে তারা ভেঙে তারা ভিতরে ঢুকলো। আর এর মধ্যে আমাদের যে স্টাফ ছিল তাদেরকে ওরা মানে ওরা ওই জায়গা থেকে তারা সরিয়ে ফেললো। তো এর মধ্যে ওরা বলতে চেষ্টা করেছে যে এটা হলো যে ছাত্রর যে সমন্বয়কারী, এবং সমন্বয়কারীর একজন সভাপতি ছিল, উনি খবর নিয়ে দেখলেন এটা সমন্বয়কারী কেউ না। এবং খবরে বের হলো এটা তেজগাঁর কিছু লোকজনদের দিয়েই করানো হয়েছে, এবং তাদেরকে অন্য এলাকা থেকে এইসব ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সে এটা করেছে। এবং পরে এর মধ্যে আমার ভাই বলল যে চাবি তার কাছে ফেরত দেওয়ার জন্য। তো এর মধ্যে পুলিশকে যখন আমরা একটা এজাহার দিলাম যে এই ঘটনা হয়েছে, আপনারা দেখলেন তেজগাঁ থানায়, তো তারা এটা নিতে সাহস পেল না, এবং বুঝা গেল যে উপর থেকে একটা চাপ আছে। তো তখন আমাদেরকে ওনারা বললেন যে আপনারা এক কাজ করেন, আপনারা এটা মামলাটা আপনারা কোর্টের মাধ্যমে করেন। তখন আমরা এই কোর্টের মাধ্যমে যখন মামলা করলাম, এর মধ্যে কোর্টের মধ্যে মামলা করলাম, এবং কোর্টে ওর বিরুদ্ধে একটা রায় হয়ে গেল, এফআইআর। এবং এরপরে তাকে এটা আবার মামলাটা চলে গেল তেজগাঁ থানায়, এবং তারা দেখলো এবং তারাও এটাতে অ্যাগ্রি করলো। যে সমস্ত তারা ইনভেস্টিগেট করলো, যা যা তারা পেয়েছে, শাবল দিয়ে দরজা ভাঙা হয়েছে, তারা ওখান থেকে গয়নাগাটি কিছু ছিল, ল্যাপটপ, কিছু টাকা পয়সা, ফার্নিচার সব ভেঙে ফেলেছে, এইসব নিয়ে। তো আমি টাকা দিতে থাকতাম, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করিনি যে কার নামে কিনছো, কি করছো। এইগুলি আমরা কিনছি, এরকম একটি। আর একটা কথা বলি, আমার নামে কিন্তু কোনো জমি নাই। আমি জীবনে টাকা কিন্তু আপনি দিচ্ছেন, টাকা আমি দিচ্ছি, হ্যাঁ। এবং আগেও আমার নামে কোনো জমি ঢাকা শহরে নাই। আপনি টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছি, ছেলে কিনতেছে, তার নামে কিনতেছে। তাই হবে, কারণ আমি আসলে আমরা কিনতেছি মনে করেছি। তো ও ছেলে টাকা নিচ্ছে, কিনছে, আব্বা এখানে একটা জমি আছে, তার টাকা দিচ্ছি। আমি কোনোদিন দলিলও দেখতে চাইনি বা বলিনি যে তুমি কার নামে কিনছো। আমি মনে করছি যে ফ্যামিলিতে কেনা হয় না, আমি মনে করছি ফ্যামিলিতে কেনা হচ্ছে, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে সবাই মিলে পাবে। এইটা একটা এই বিশ্বাসে যে আমি কোনো জিজ্ঞাসা করিনি। হয় না, যদি সত্যি সত্যি এরকম খারাপ। এখন তো আপনি জানতে পারছেন সবগুলো তার নামে করছে, সে তো নিশ্চয়ই, কারণ আমাদের নামে তো করে নেই। হ্যাঁ, এবং করে আবার বিক্রিও করছে তো, তাই না? এখানকার আবার জমি বিক্রিও করেছে। কতগুলো বিক্রি করছে এটা ঠিক বলতে পারবো না, কিন্তু বিক্রি করে সব জমি তো নাই। তুমি একটা নিয়েছিলে না, 2-3টা জমি বোধহয় বিক্রি করে দিয়েছে, টাকাটা আবার নিয়ে করেছে। প্রশ্ন করেননি? না, আমি কেমন করে কেন প্রশ্ন করব? আমি আমাদের ফ্যামিলির কথা বলছি। আমাদের ফ্যামিলিতে যদি কেউ কিছু করতো, সবার জন্য তো করতো। সেই জন্য আমি ধরে রেখেছি ফ্যামিলি জন্য কিনছে। এটা কি জীবনেও প্রশ্ন করিনি যে ওই জমি কি করলা শেষ পর্যন্ত, এইটা মনেও হয়নি। তাহলে তোকে হয়তো টাকাই দেওয়া বন্ধ দিতাম না, কারণ সন্দেহের মুখ কিছু হলে। আমার ছেলে কিনছে, নিশ্চয় পুরো ফ্যামিলির জন্য এই প্রপার্টিটা হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে সবাই পাবে। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের ফ্যামিলিতে ছিল, যে আমাদের 8 ভাই বোনের ফ্যামিলি। কিন্তু আমরা এটা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে হতো না, যে কেউ কিছু করলে তো সবার, এটা যতক্ষণ পর্যন্ত ফর্মালি আলাদা হয়ে যাওয়া কি অফিসিয়ালি ভাগাভাগি করা, ততক্ষণ তো সবাই এসব আমাদেরই। এই আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল যে আমার ছেলে কিনতেছে। এগুলো করতেছে, আপনি কি অ্যাকশন চান? আমি চাই তো একেবারে যা যা আইনগত হয়। এখন আমি এক্সট্রিম চাই যে আমি মারা যাওয়ার আগে, আমি তো অনেক বয়স, এখন 86 বছর বয়স। আপনার ছেলের নাম কি? শেহজাদ জহির। শেহজাদ জহির।
জহির আমার, জাহিরুদ্দিন লাস্ট নেমটা মিয়েছে আমার জাহির। কিন্তু ও থাকে কোথায় এখন তেজগাঁও? উম, না না, কোথায়? বসুন্ধরায় থাকে। বসুন্ধরা। হ্যাঁ। ওটা কি আলাদা বাড়ি আপনার? না না, ওটাকে কিনেছে ওটা সে নিজে কিনেছে। নিজে কিনেছে, ওই হুম। বাড়িতে থাকে। আমি ঠিক আমার কিন্তু কিন্তু আপনি যে আপনার যে বাসাটা যেটা দখল করতে, যেটা তেজগাঁয়, হ্যাঁ, সেটাতে মণিপুর। ফার্ম গেটে, সেটা আমারই ডিজাইন করা কমপ্লেক্স। এখন এই যে ছেলে যে অত্যাচার করলো আপনার উপর, আপনার ওয়াইফের উপর, এবং বোনের সম্পত্তিও দখল করার চেষ্টা করতেছে, আপনি এখন কি বিচার চান? আমি একেবারে, এখন লোক যদি আমার সাথে এই কাজ করে, তার যত দূরে এই এই বিচারে তাকে নিয়ে যায়, তাকে জেল হাজত থেকে আরম্ভ করে এক্সট্রিম পর্যন্ত আমি চাই, যত দূর করা যায় তাকে। কিন্তু পৃথিবীতে এরকম ঘটনা নাই যে বাবা ছেলের বিচার চাচ্ছে। আমি এখন তার বিচার চাই, কারণ খুব তাকে ভরসা করে তাকে দিয়ে সব করিয়েছি, সবই করেছি, কিছু লিখাই নাই, কিছু চেক করি নাই, তারপরে সে এই কাজ করেছে। তারপর সবচেয়ে খারাপ মানে তার মায়ের কবরটা, জি। এইটা আমাকে, যে কোনো মানুষ যার পেট থেকে হয়েছে, আচ্ছা মরে গেছে তো, হুম। তার কবর বলা আছে, আগের দিন বলা হলো বনানীতে, ওর মায়ের কবরটা ঠিকঠাক করে সব ফর্মালিটি শেষ করা, পরের দিন 10টার সময় নিয়ে যাব। আর এই 10টার অ্যানাউন্সমেন্টটা আমি করলাম যাতে আরো আত্মীয় স্বজন, কারণ সেদিনই তো মারা গেছে, আরো আত্মীয় স্বজনরা সব তার আগে বা পিছিয়ে বা কবরস্থানে যেতে পারে। সেই মা, এটা আপনি কল্পনা করতে পারেন যে কি প্রকৃতির, একটা মানুষের প্রকৃতি কত খারাপ হতে পারে। এই জন্য আমি এখন জীবনে একটাই আমারই, ও মানে আমার ছেলেকে যেমন আগে প্রোটেক্ট করেছি, করেছি, এখন উল্টাটা, তার যত ক্ষতি হতে পারে সমাজে, ইউনিভার্সিটিতে, এবং ওই চিঠিটা তো ইউনিভার্সিটি থেকে আমি দিয়েছি, তো ইউনিভার্সিটি তো এখান থেকে চিঠিটা পাঠিয়েছি, পেয়েছে কিনা জানি না, কারণ নর্মাল মেইলে পাঠিয়েছি, আর আমি এখন পর্যন্ত আর চেক করি নাই। তো মানে তার এক্সট্রিম শাস্তি আল্লাহ তাআলা যদি তাকে করে, এইটাই আমার জীবনের এখন শেষ লক্ষ্য, যেইটা করলে আমার জীবনে আর কোনো নেই। কারণ এই সরকারি চাকরিতে 96 রিটায়ার করেছি। তার আগে জব কোথায় ছিল? আমি চিফ আর্কিটেক্ট ছিলাম বাংলাদেশ সরকারের যখন রিটায়ার করি। আর তার আগে ছিলাম আমি হেড অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার বুয়েটে, এবং আমি প্রথম আর্কিটেকচারের হেড ডিন সব আমি প্রথম, আমার আগে ছিল না এই ডিপার্টমেন্টটি। বিদেশিরা, আমেরিকানরা যে করেছিল, আমাকে আমেরিকানরা পাঠিয়েছিল। আমি এখানে 6 বছর পড়াশোনা করেছি, 62 থেকে 68 পড়াশোনা করে যে আমি ওই ডিপার্টমেন্টের দায়িত্ব নিই। লাস্ট জব 96-এ আপনি সরকারিভাবে রিটায়ার করছেন? সরকারিভাবে রিটায়ার করে গেছি। তখন বুয়েটে ছিলেন? হ্যাঁ। এখন না কোথায়? লাস্ট জব কোথায়? চিফ আর্কিটেক্ট থেকে রিটায়ার করলাম 96-এ। তারপর আপনি আমেরিকা যাওয়া আসা শুরু করছেন নাকি? আমেরিকা আগেও বোধহয় মাঝখানেও যাওয়া আসা করেছি, আমার মেয়ের নাতনি আছে এইখানেই, তো আমি পড়াশোনা করেছি এইখানে, আমার সেই হিসাবে আর আমি ভিসা পেতে কখনো কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি। করছো আমার আপনার ছেলে আপনার সঙ্গে এবং আপনার ওয়াইফের সঙ্গে? আমার ছেলে, মানে আমরা যে বাসায় থাকতাম তার উল্টো দিকের বাসাটা ওকে দিয়েছিলাম নাকি, কোথায় থাকতো না, পাশের বাসা, কিন্তু উল্টা দিকের যে বাসা, এটা দুটো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, মাঝখানে অনেক স্পেস, ওইটা ওর সাথে তাদের খুব খাতে ছিল, ওইখানে যে দোতলা ভদ্রমহিলা, তো সেইখান থেকে সে সেখান থেকে ছাদের থেকে আমার ওয়াইফ যদি আমাদের বারান্দায় গেছে, তো ওইখান থেকে ছাদের থেকে সে মাকে একবার ডাব ছুঁড়ে বেড়েছে, তারপরে ময়লা পানি ছুঁড়ে মারে, তারপরে এইখানে একদিন বিরাট একটা অনুষ্ঠান করলো, হইচই চেঁচামেচি আমাদের বিরুদ্ধে, এবং আমাদের দরজাও ভাঙার চেষ্টা করলো সেই এই শেষ সময়, এই যখন এই অনুষ্ঠান করছে, খুব ব্যান্ড বাজিয়ে এটা বাজিয়ে এই করে। তবে এটাও আশ্চর্য যে আমরাও কারোর সাথে এটা নিয়ে
আমরা কিছুই করার চেষ্টা করিনি, যে উল্টো দিকে আমরা বলবো যে হ্যাঁ আমার ছেলে এত খারাপই। তো এইটা যে কেমন লাগে যে নিজের ছেলের কথা বলবো, তা আমরা কিছু করিনি। তো ওই বললাম না, আমার এমন একটা ছিল যে আমার ওয়াইফ, তার মা ওই আমাদের ঘরের বারান্দা কোর্টইয়ার্ডের সামনে, সেখানে সে দাঁড়াতে পারতো না, সে জিনিসপত্র ছুঁড়ে মারার ব্যবস্থা করতো। তো আর একটা তো খোলা ব্যান্ড পার্টি বাজিয়ে টাজিয়ে করেছে, পোস্টার লাগিয়েছে, অনেক কিছু করেছে। তখন কোনো অভিযোগ করেননি পুলিশে ওই সময়? পুলিশে পয়সা না, আমি কি করতে গেছিলাম কোনো? পুলিশ শুনে নাই, ওগুলো পয়সা দেওয়া আচ্ছা, পুলিশ শুনে নাই। এখন শুনবেন সব আওয়ামী লীগের অ্যারেস্ট হয় হুম, কোনো কারণে, হুম। আপনার কোনো আফসোস নেই? কোনো আফসোস নাই, কারণ এইটাই আমি চাই এখন জীবনের শেষে এসে এইটাই আমার শেষ ইচ্ছা, ছেলের শাস্তি দেখা। ছেলের শাস্তি দেখা। অমানুষ ছেলের এতদিন আমি ছেলে ছেলে বলে ছেলের কোনো দোষ, এত কিছু করেছে, কিছু আমি কিচ্ছু তার বিরুদ্ধে করিনি, কিন্তু এখন আমি তাকে যত এক্সট্রিম, তাকে জেল খাটানো থেকে আরম্ভ করে যা করতে পারি আমি শেষ, এই লাস্ট এইটাই আমার ইচ্ছা, যে ওকে, মানে এত বড় একটা অমানুষ, মায়ের কবরটা যদি এই কাজটা না করতো তাহলে বোধহয় আমি এতটা আরই হতাম, শক্ট হতাম না। কিন্তু আমার ওয়াইফের ডেড বডি আমাকে খুঁজে বের করতেছে কোথায় করে, আর তার কবর আগের দিন সবার সামনে মসজিদে অ্যানাউন্স করেছি যে কালকে 10টার পরে ওনাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরে, ওনার মায়ের কবরে রেখে। এবং আমার সবার কবর ওখানে আছে, আমার ওয়াইফের কবর আছে, এই সে শাশুড়ি, আমার শাশুড়ি, সবার কবর। সে ছিনতাই করে নিয়ে গেল আর এটাতে আপনি বেশি শক্ট? এটা আমি সবচেয়ে শক্ট, তাই না? এ পর্যন্ত তো মানে যেখানে আপনি লাইন করে লোক মরছে, এনে কবর দিয়েছে লোক মরছে। আমার মোটে 2 ছেলে মেয়ে, 1 মেয়ে 1 ছেলে। এখন ছেলে যে সম্পত্তিগুলো দখল করতে চেষ্টা করতেছে বা করছে, এগুলো আপনি ফেরত চান না? এখন ওটা সম্পত্তি, আচ্ছা, আমি একটা কথা বলি, তাই না? যেখানে গিয়ে সে শর্ট কামিং হয়, লোকে মেকআপ করে দেয় যে জহিরুদ্দিন সাহেবের ছেলে। কারণ আমার একটা আলাদা পরিচিতি আছে, আমি প্রথম সরকারের চিফ আর্কিটেক্ট, আমি প্রথম ডিন অফ দ্য ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার বুয়েটে, যখন বাংলাদেশি, যে আমার আগে যারাই ছিল তারা বিদেশ থেকে গেছিল কিছুদিন পড়ানোর জন্য, তারা বিদেশ থেকে কিছুদিনে পড়াতে গেছে, যে আমি ফিরে গেলে তারা আমার কাছে দায়িত্ব দিয়ে চলে যাবে। তো সেইটাই তারা করেছে। এবং ওই যে সরকার থেকে এসে আমি যে বইটা পড়াচ্ছিলাম, 5 বছর শেষ হওয়ার পরে টার্ম ছিল যে আমি 5 বছর পরে চলে যেতে পারি, কিন্তু আমি সেরকম করে চিন্তা করেছি না। কিন্তু সরকার থেকে এসে তারা বলছে যে মানে ব্রিটিশ আমল টামল সব থেকে আরম্ভ করে সেদিন পর্যন্ত চিফ আর্কিটেক্ট হচ্ছে ইউরোপিয়ান। এইটা দেশের জন্য একটু মানহানির মতন একটা জিনিস তারা বলছে, যে আমরা আজ পর্যন্ত আমাদের একটা স্বাধীন দেশ বাংলাদেশ তার চিফ আর্কিটেক্ট একটা বিদেশি, একটা মাঝখানে কিছুদিনের জন্য সেটা আলাদা, একেবারে প্রথম থেকে ব্রিটিশ আমল থেকে। তো আপনি দয়া করে যদি আসতে রাজি হন তো আমরা অ্যাডভার্টাইজ করব। তো আমাকে টার্গেট করি, তখন এইসব শুনে আমারও মনে হলো ঠিক আছে যাই। তখন আমি রাজি হলে পরে ওরা অ্যাডভার্টাইজ করলো। তো অ্যাডভার্টাইজে বয়স লিখলো 44 বছর না 40 বছর চিফ আর্কিটেক্টের জন্য। আমি অ্যাপ্লাই করলাম না। আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে অ্যাডভার্টাইজমেন্টে তো বলেছে 40 বছর, আমার তো তখন 32 বছর হয় নাই। তো আমি অ্যাপ্লাই করলাম না। ওরা অ্যাপ্লিকেশন পেয়ে পাবলিক সার্ভিস কমিশনে খুলে দেখে যে আমার অ্যাপ্লিকেশন নাই। ওরা সাথে সাথে আমাকে এসে বললো যে কী হলো, আপনাকে সাথে আমরা যোগাযোগ করে বললাম যে আপনি অ্যাপ্লাই করবেন। আমি বললাম আপনারা তো 44 বছর বয়স লিখছেন, তা আমার তো মোটে 32 বছর বয়স, আমি ওখানে অ্যাপ্লাই করে কী করবো? বলে ওটা তো পোস্টের বয়স, আপনার সাথে আমরা কথা বলেছি, আপনি এখনই করেন, বলে আবার অ্যাডভার্টাইজ করবো। আর এইবার আমি অ্যাপ্লাই করলাম, তখন ইন্টারভিউ নিয়ে ওই দিনই গভর্নরের কাছে নিয়ে আমার চিফ আর্কিটেক্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে
ভিসি কে চিঠি দিল যে ওনাকে আজকেই ছেড়ে দেবেন। আপনার কারণ ছেলে আর্মি অফিসারদের সঙ্গে কি সম্পর্ক? আমার ছেলে কিভাবে সম্পর্ক ও সরি, বারডেম হাসপাতালে নিতে পারতাম, কারণ বারডেম হাসপাতালটা এই যে জায়গাটা সহ আমি ইব্রাহিম সাহেবকে সাহায্য করছি। ইব্রাহিম সাহেবের একটা জায়গা ছিল পুলিশ লাইন রাজারবাগে, ওটা পুলিশ নিয়ে নিয়েছিল। তখন ইব্রাহিম সাহেব খুব অসন্তুষ্ট হলো, এটা নিয়ে একটা মিটিং হলো, আমিও সেখানে খুব সাপোর্ট করলাম যে পুলিশের উচিত হয় নাই আরেকজনের জায়গা দখল করা। তো যাই হোক, যখন বেরিয়ে আসলাম তখন ইব্রাহিম সাহেবকে বললাম, চাচা আপনাকে খুব ভালো একটা জমি, ইব্রাহিমকে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, খুব নাম করা বারডেমের বলে না, ডাক্তার ফাউন্ডার, এবং ডাক্তার ইব্রাহিম সাহেব খুবই নাম করা লোক, আমার মনে হয় কিছু একটা অ্যাওয়ার্ড বিরাট অ্যাওয়ার্ড পাওয়া লোক। তো ডক্টর ইব্রাহিমকে আমি বললাম যে চাচা আপনাকে আমি একটা খুব ভালো জমি দিব। ওখানে বললাম যে খুব অন্যায় কাজ করছে, পুলিশ দখল করতে পারে না এসে, আর পুলিশকে আমি ধমকাধমকি করতে করতাম, পুলিশ কিন্তু আমাকে কোনো সাহস করেনি, কারণ পুলিশ হতো সারা বাংলাদেশের কাজ আমার অফিসে হতো। তো পুলিশ আমাকে খুব রেসপেক্ট করতো আর জানতো যে আমি ন্যায় কথাটা বলি, অন্যায় বলতে আমার কোনো দরকার নেই। তখন এই জমিটা, এই যে শেরাটন হোটেলের পাশে এই জমিটা তখন খালি ছিল, এই জমিটা আমি এই যে বারডেম হাসপাতালের জন্য দিলাম। আমি দিয়ে মানে সরকারের জমি আমি ব্যবস্থা করে দিয়েছি, আমি করে রেকমেন্ড করি। হসপিটালে আপনি নিতে চাচ্ছিলেন, হ্যাঁ আপনার ওয়াইফকে ওই হসপিটালে নিতে চাচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু ছেলে নিতে দেয়নি। বললাম তো আগের দিনও, আরে সে তো নিয়েই গেছিলাম তো, কিন্তু নিয়ে গিয়ে ওরা বললো মারা গেছে। নিয়ে তো গেছি, কিন্তু এরা যে এত দেরি করালো, এই জন্য রাস্তায় মারা গেল। যদি পৌঁছাতে পারতাম তো বারডেম হাসপাতাল তো মানে জমি থেকে আরম্ভ করে সব আমি করে দিয়েছি। ওখানে গেলেই আমি খালি পৌঁছাতে পারলে আমাকে তারা অন্য চোখে দেখে, কারণ বারডেম হাসপাতালের পুরো ম্যানেজমেন্ট কমিটির হেডে ওখানে আমার নাম আছে, এবং আমি খুব বোর্ডে আমার নাম আছে, এবং ওরা সব জানে যে এই হাসপাতাল যে এইখানে হয়েছে, এটা এই জহিরুদ্দিন সাহেবের ডায়াবেটিক সেন্টার হাসপাতাল যে হয়েছে, এটা ওনার জন্য হয়েছে, নাহলে এই জমি বারডেম পেত না।